ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ। ঠিক আছে, যে বোর পরমাণুর তত্ত্বের ইউজ করে আমরা কী কী করতে পারি। আজকের যে টপিকটা আলোচনা করবো, এই টপিকটা হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমাদের এই জিনিসগুলো আমি মনে করি জানা দরকার। তো এখানে তোমাদের বইয়ে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, আমি হচ্ছে যে একদম এক্স্যাক্ট খুব কম কম জিনিস পড়াবো, যাতে হচ্ছে যে তুমি জিনিসগুলো সম্পর্কে মোটামুটি জানতে পারো। আর যে জিনিসগুলো পড়াবো না, ওই জিনিসগুলো তোমার ওইভাবে দেখার দরকার নেই, কারণ পরীক্ষা ওইভাবে আসবে না। ঠিক আছে, তো বোর পরমাণু তত্ত্ব, আমরা বোর পরমাণু তত্ত্ব আসলে ব্যবহার করে কী কী করতে পারি। তিনটা জিনিস করতে পারি। তো ধরো যে এটা আমার একটা পরমাণুর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তো এই কক্ষপথে আচ্ছা, দ্বিতীয় কক্ষপথ না, ধরো যে মাঝ দিয়ে আরও অনেক কক্ষপথ আছে, আমি জানি না যে আসলে এটা কততম কক্ষপথ। ধরে নিলাম যে মাঝখানে 2 3 4, এটা n নাম্বার কক্ষপথ, এটা 1 নাম্বার কক্ষপথ, এখানে 2 3 4 5 6, এখানে কোনো একটা কক্ষপথ আছে। তো এই কক্ষপথে ধরো একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তো আমি যদি বোর কক্ষপথ নিয়ে চিন্তা করি, সরি বোর পরমাণু তত্ত্ব নিয়ে চিন্তা করি, তো তিনটা জিনিস আমি এখান থেকে বের করতে পারবো। এক, ওনার দেওয়া হিসাব মতে এই কেন্দ্র থেকে এইখান অবধি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো? যে ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, কিসে নির্ণয়? 1 নাম্বার টপিক হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এটা একটা জিনিস। 2 নাম্বার জিনিস আমি কি করতে পারি, যে অর্থাৎ কেন্দ্র থেকে এই অবধি আমি ব্যাসার্ধ নির্ণয় করলাম, দেন হচ্ছে যে কি n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়, অর্থাৎ এই ইলেকট্রনটা কতটুকু বেগে ঘুরতেছে। এই ইলেকট্রনটা কতটুকু বেগে ঘুরতেছে, আমি জানি না এটা কত নাম্বার কক্ষপথ, ধরে নিলাম যে n নাম্বার কক্ষপথ। তো n তম কক্ষপথে বেগ নির্ণয়। আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি যে n তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়, অর্থাৎ এইখানে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তো অবশ্যই একটা শক্তি আছে। এই ইলেকট্রনের শক্তি বলতে কক্ষপথের শক্তি যা, ওই ইলেকট্রনের শক্তি কি একদম তাই। তাহলে n তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয়। আচ্ছা, আমরা এই প্রথম জিনিসটা নিয়ে এবার আলোচনা করি যে n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তো n তম কক্ষপথের ব্যাসার্ধ কতটুকু হয় বলো তো? তো এটা হচ্ছে যে তোমার বইয়ে প্রমাণ করে দেওয়া আছে যে ব্যাসার্ধ কতটুকু হবে। আমার আসলে প্রমাণটার দরকার নেই, আমি প্রমাণ করি সূত্র কী পাইছি, সেই সূত্রটা হচ্ছে যে আমার একটু দরকার আছে। সূত্রটা হবে, ব্যাসার্ধকে আমি কী দ্বারা ইন্ডিকেট করব? আচ্ছা, এবার দেখো আমি এই তিনটা জিনিস একসাথে লিখে নিলাম। আমি কি বলতেছিলাম যে n তম কক্ষপথের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধকে আমি কত rn, অর্থাৎ এই কেন্দ্র থেকে ওই ইলেকট্রনের আগ পর্যন্ত যে মাঝখানে যে ব্যাসার্ধটুকু আঁকাইছি, সেই ব্যাসার্ধটুকুকে আমি কী দ্বারা প্রকাশ করব? rn দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তারপরে এইচ স্কোয়ার, এইচ তো ধ্রুবক, তুমি জানো, এটা মুখস্থ মান জানো, এবং তুমি এটা দুইটা মান জানো, একটা হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে। পায়ের মান জানো, এম এর মান জানো, ই এর মান জানো, সব কিছু তুমি জানো। তো এগুলো বসাই দিবা। এন হচ্ছে কি কয় নাম্বার কক্ষপথ, এন এর মান যত 1 2 3 4 5 করে এরকম করে আমাকে হিসাব করতে হবে। জেড হবে কি, যে এটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, জেড হচ্ছে কি, এখানে জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি জানোই তো, যেমন সোডিয়াম যদি হয় তাহলে 11, তারপর হচ্ছে যে হাইড্রোজেন যদি হয় তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, লিথিয়াম হলে 3, এরকম। তো যেই মৌলটা দেওয়া থাকবে সেই মৌলের পারমাণবিক সংখ্যাটা তুমি নিচে বসাই দেবে। তো এখান থেকে তুমি এটা পাই যাবে। এখন একটা কথা হচ্ছে কি, এই সূত্রটা তুমি যখন এইচ এর মান বসাবা, যখন তুমি ই এর মান বসাবা, তখন তুমি সিজিএস পদ্ধতিতে বসাবা। কী পদ্ধতি বসাবা? সিজিএস পদ্ধতি বসাবা, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই এককে বসাবা। আমি তোমাকে প্রথম এর আগের লেকচার হচ্ছে যে আমি আলোচনা করছি যে সিজিএস একক কোনগুলো আর এমকেএস একক কোনগুলো। কারণ এই সূত্রগুলো যখন তোমার প্রতিপাদন করা হয়েছে, এই জিনিসগুলোকে তোমার সিজিএস এককে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখিও, যে এখানে আবার এইচ এর মান 34 বসাই দিও না, 10^34। তারপর ইলেকট্রনের মান 1.9 গুণন 10^19, এই এককগুলোতে বসাইও না। বরং তুমি কি বসাবা, ই এর মান ওই যে 4.8 গুণন সামথিং যেটা আছে, তারপর
এইচ এর মান হচ্ছে যে 6.626 গুণন 10^27, ওই মানগুলো বসাবা, কারণ ওটা হচ্ছে সিজিএস এককে, ঠিক আছে? তাহলে আছে তোমার আর এই মানগুলো একটাও কি আসবে না, ভুল আসবে না। 3টা যে সূত্র আছে একটাও ভুল আসবে না। তো তুমি যদি চাও যে আমি এই n নাম্বার কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করবো, ধরে নিলাম সেটা vn সমান সমান টুয়াইস বাই e² যে হচ্ছে পারমাণবিক সংখ্যা, n আছে, এগুলো যদি তুমি সব ঠিকঠাক মতো বসায় দাও, তাহলে এই n নাম্বার কক্ষপথে তুমি ইলেকট্রনের বেগ পাওয়া যাবে। সেম টু সেম তুমি এত নাম্বার কক্ষপথে কি পাওয়া যাবে, শক্তিও পাওয়া যাবে, ঠিক আছে? শক্তিও পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি এই জিনিসগুলো সব জানলাম, সূত্রগুলো। তো এই সূত্রগুলোর প্রতিটারই একটা করে শর্টকাট আছে, হ্যাঁ? যেমন এই সূত্রটার একটা শর্টকাট মাঝে মধ্যে ইউজ করা হয়, এরকম শর্টকাট লিখতেছি। শর্টকাট কেন লেখা হয়, মানে শর্টকাট কীভাবে লেখা হয় আসলে দেখো, যে H4 পাই ইলেকট্রনের ভর m, তারপর E, এই সবগুলো জিনিস কিন্তু তোমার মুখস্থ। তাহলে তুমি যদি সবগুলো মুখস্থ মানে একবারে বসায় ক্যালকুলেট করে নাও, তাহলে তুমি হচ্ছে কি একটা মান পাবা। সেই মানটা হচ্ছে কত, যে অ্যাপ্রক্সিমেট, দাঁড়াও দেখি, মানটা হচ্ছে যে 5.292 গুণন 10^8, ঠিক আছে? তখন এই সূত্রটা তোমার তখন দাঁড়াবে যে Rn ইজ ইকুয়াল টু 5 না, আমি আলাদা করে লিখতেছি। Rn ইজ ইকুয়াল টু 0.5292, ওই যে বোর ব্যাসার্ধ যেটা পড়ছিলাম ওইটা, গুণন 10^8 সেন্টিমিটার। অবশ্যই সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? কারণ আমরা হচ্ছে সিজিএস এককে এগুলোকে কনভার্ট করতেছি। ইজ ইকুয়াল টু n² বাই কত, জেড। তো এইটাকে তুমি শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এটা তুমি বের করতে পারো, ঠিক আছে? তো সেম অ্যাজ তুমি যদি চাও যে মুখস্থ করে যে টুয়াইস পাই e²/s, এইটা মুখস্থ করে একবার মুখস্থ করে নিয়ে জেড আর এন এতটুকু অংশ রাখবা, তাও কিন্তু তুমি পারবা। শক্তির ক্ষেত্রেও এই জিনিসগুলো সেম। তো এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? এটার শর্টকাটটা আমরা পরে শিখবো, মানে এখন অতটা প্রয়োজন নেই। আপাতত এই দুইটা সূত্রগুলো এইভাবে মনে রাখো, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে কি বললাম আমি, এই তিনটা জিনিস নির্ণয় করার জন্য 3টে সূত্র বলছি, এবং সূত্রগুলো কোন এককে আমাকে ম্যাথগুলো করতে হবে, সিজিএস এককে। করার পর যদি তুমি চাও যে উত্তরের সময়, যে এখানে কি তুমি উত্তর পাবা সেন্টিমিটারে, ব্যাসার্ধ কিসের মধ্যে পাবা, সেন্টিমিটারে, বেগ কিসের মধ্যে পাবা, বেগ পাবা হচ্ছে যে কি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1, তারপর এনার্জি কিসে পাবা, ইলেকট্রন ভোল্টে পাবা। তো এইরকম জিনিসগুলো তুমি পাবা। তো পাওয়ার পর তুমি পরবর্তীতে কী করবে, এগুলোকে কনভার্ট করে হচ্ছে যে তুমি চাইলে এই ইলেকট্রন ভোল্টকে তুমি জুলে কনভার্ট করতে পারো, সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ কনভার্ট করতে পারো। তারপরে যে ব্যাসার্ধ তুমি কিসে পাবা, সেন্টিমিটারে পাবা। তো সেন্টিমিটারটাকে তুমি কিসের, মিটারে কনভার্ট করতে পারো। তো এই জিনিসগুলো তুমি পারবা। এগুলো আমি হালকা করে বলে রাখলাম। আপাতত এই 3টে সূত্র একটু ভালো করে মনে রাখো, তাই হবে। এগুলো ছাড়াও মাঝে মধ্যে আমাদের কিছু প্রশ্ন আসে, এমসিকিউতে সম্ভবত আসছিল। তো এইটা যদি একটু আমি তোমাকে বলি কীরকম, যে এটা তো আমরা এই 3 সূত্রটা আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে চিন্তা করতেছি। এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেও প্রযোজ্য, তারপর যা হিলিয়াম, লিথিয়াম, 118টা মৌলের ক্ষেত্রেই হচ্ছে এই সূত্রগুলো কি তোমার প্রযোজ্য। তো তুমি এবার চিন্তা করো যে এই সূত্রগুলো দিয়ে যে কোনো কক্ষপথে যে কোনো ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, শক্তি আমি নির্ণয় করবো। এবার তুমি চিন্তা করো যে এইরকম চিন্তা করো যে হাইড্রোজেন পরমাণু নিয়ে চিন্তা করতেছি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ও এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। প্রথম কক্ষপথ ও এনতম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। তার মানে আমি কি বলতে চাচ্ছি আসলে, এটা এমসিকিউর জন্য একটু মাথায় রাখো, তাহলে হবে। ধরো এটা আমার হাইড্রোজেন পরমাণু কেন্দ্র, হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে কি হাইড্রোজেন কক্ষপথ পরমাণুর তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা বাদ দিলাম, এটা হচ্ছে প্রথম, তৃতীয়। আচ্ছা, কি বলছে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে আমাকে কি করতে হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের হচ্ছে যে সমীকরণ দাঁড় করাইতে হবে, ঠিক আছে? প্রথম কক্ষপথের জন্য আমি ব্যাসার্ধ কি লিখতে পারবো বলো তো, যেটাকে R1 দিয়ে ইন্ডিকেট করলাম। এই যে প্রথম কক্ষপথ আছে না, এখান থেকে কেন্দ্রের যে ব্যাসার্ধ হয়েছে এতটুকু, ঠিক আছে? যে এতটুকু ব্যাসার্ধ নির্ণয়কে আমি কি দিলাম, R1 দিলাম। তো R1 দিলে আমি কি করতে পারবো,
দেখো R1 দিলে আমি করতে পারি যে আচ্ছা এইভাবে চিন্তা না করি, আমি আর এর সূত্রটা লিখি। কিসের? আর এর সূত্রটা যে RN ইজ ইকুয়াল টু মাঝখানে হচ্ছে তোমার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার গুণন এন স্কোয়ার বাই জেড। এইটা ছিল আমার আর এন এর যে সূত্রটা, ঠিক আছে? তার মানে এটা দিয়ে আমি কি যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো দেখো আমাদের সূত্রগুলোকে একটু বিভিন্নভাবে চিন্তা করা উচিত, যে সবসময় যে আমি সূত্রের মধ্যে মান বসায় দিয়ে ম্যাথ করে ফেলবো এরকম করে সবসময় আসলে চিন্তা করা উচিত না। কারণ তুমি ফিজিক্স বলো, ম্যাথ বলো, যে সূত্রগুলো আমাদের আছে এই সূত্রগুলোকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সূত্রগুলো সমানুপাতিক সম্পর্কগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। যেমন তুমি দেখো এই সম্পূর্ণ সূত্রটাতে মাঝখানের এই অংশটুকু কিন্তু ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক। একটা কথা জেনে নাও যে আমরা যখন কোনো এক ধ্রুবক তুলে দিই, মানে কোনো একটা ধ্রুবককে উঠাই দিই, সেই ধ্রুবকটা সমান সমানের সাথে চলে যায় কী হয়? সমানুপাতিক চিহ্ন হয়ে যায়। তার মানে তুমি এখানে লিখতে পারবা সুন্দর করে যে আর এন সমানুপাতিক। কেন সমানুপাতিক? সমান সমান উঠাই দিয়ে এই যে মাঝখানে যে ধ্রুবকগুলো আছে সেই সবগুলো ধ্রুবককে গায়েব করে দিলাম আমি। গায়েব করে দেওয়ার পর কি লিখলাম? সমানুপাতিক এন স্কোয়ার বাই জেড, ঠিক আছে? এন স্কোয়ার বাই জেড। ওকে, আচ্ছা, যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু, তার মানে হাইড্রোজেন পরমাণু, আমি হাইড্রোজেন পরমাণু নিয়ে আলোচনা করতেছি, তার মানে জেডের মানও আমি কত হয়ে যাবে? 1। জেডের মান কত? 1, কারণ জেডের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তার মানে আলটিমেটলি তোমার কী দাঁড়াইলো? যে আর এন সমানুপাতিক কত? এন স্কোয়ার। দেখো তো এই জিনিসটা দাঁড়াইলো না? যে ব্যাসার্ধ হচ্ছে কিসের সমানুপাতিক? কক্ষপথের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? কক্ষপথের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে আমি কি মানে এই মেইন সূত্রটা থেকে কী দাঁড় করে নিলাম? যে আর হচ্ছে কক্ষপথের সমানুপাতিক। তো এই জিনিসটাকে তুমি হচ্ছে যে এখন কীভাবে লিখতে পারো বলো? লিখতে পারো এইভাবে যে আর এর জায়গায় যদি তুমি 1 দাও, এন এর জায়গায় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? তো একটা জিনিস সবসময় মনে রাখো যে যখনই কোনো সূত্রকে তুমি সমানুপাতিক আকারে নিয়ে আসবা তখনই তুমি ওই সূত্রকে হচ্ছে যে একাধিক সংখ্যা দ্বারা রিপ্লেস করতে পারো। কীরকম ব্যাপারটা? এই যে আর এন স্কোয়ারের সমানুপাতিক লিখছি না, আমি এটাকে লিখতে পারি যে আর এর জায়গায় R1, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে যে R1, ঠিক আছে? R1 যদি নিলাম তাহলে কি ইজ ইকুয়াল টু R3, ঠিক আছে? R1 ইজ ইকুয়াল টু কী করলাম? R3 করলাম। কী করছি? যে একটা আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ দ্বারা কি ভাগ করছি। আচ্ছা, তাহলে সমান সমান এই দিকে কী হবে? সমানুপাতিকের এই দিকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি ওই হারে চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেহেতু এটা 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমার এটা কয় নম্বর কক্ষপথ হবে? 1 নম্বর কক্ষপথের উপর স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার। আর নিচে যেহেতু হচ্ছে তোমার R3, তাহলে নিচে হচ্ছে কয় নম্বর কক্ষপথের স্কোয়ার? 3 নম্বর কক্ষপথের স্কোয়ার, এরকম। তাহলে তুমি এখান থেকে কী লিখতে পারো? যে R1 বাই R3 ইজ ইকুয়াল টু 1/9। তার মানে এখান থেকে লেখা যায় যে R3 ইজ ইকুয়াল টু R3 1-এর সাথে গুণ হয়ে গেল, 9 R1-এর সাথে গুণ হলো, 9 ইন্টু R1। তার মানে কী হয়ে গেল? যে আমি এই জিনিসটা থেকে বলতে পারি, অর্থাৎ এই সম্পর্কটা থেকে বলতে পারি যে এই যে আমার হাইড্রোজেন পরমাণু 3 নাম্বার যখন কক্ষপথে চলে যাবে ইলেকট্রনটা, অর্থাৎ এই যে এই জায়গাতে চলে আসবে, তখন R1 যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের কত গুণ হয়ে যাবে? 9 গুণ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? 9 সেন্টিমিটার। তো এইভাবে মাঝে মধ্যে এমসিকিউতে প্রশ্ন আসে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ আর 3 নম্বর কক্ষপথের মধ্যে হচ্ছে যে সম্পর্ক কীরকম? এরকম 9 গুণ। অর্থাৎ একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসে, তার ব্যাসার্ধ কত গুণ বেড়ে যায়? প্রায় হচ্ছে 9 গুণ বেড়ে যায়। এইভাবে হচ্ছে বিভিন্ন এমসিকিউ আসতে পারে। তো যে সূত্র যে আমি এই যে ধ্রুবক পদগুলো তুলে দিয়ে হচ্ছে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম, সেইখান থেকে হচ্ছে সমানুপাতিক আকারে লিখলাম, সেই সমানুপাতিক থেকে আমি সূত্র বানাইলাম, সেই সূত্র থেকে হচ্ছে ম্যাথ সলভ করলাম। তো এই জিনিসটার প্রসেসটা যদি তুমি শিখতে পারো, এখন আমি ধরে নিচ্ছি যে তুমি অত ভালো বুঝো নাই বা এখন অতটা দরকারও নাই। আমরা যখন ফিজিক্স করব
যখন কেমিস্ট্রির ভিতরে অনেক অনেক ম্যাথ করবো তখন দেখবা যে হচ্ছে যে এই আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করছি এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের অনেক ম্যাথ সলভ করা যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। ওকে, তাহলে হচ্ছে যে এবার আমাদের এই টপিকে থাকা বইয়ের ম্যাথের মধ্যে আছে চলে যাই। এখানে তো আমি একটা করছি, এখানে আমি ব্যাসার্ধ করছি। তুমি চাইলে এখানে কি করতে পারো আর জানো, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগের সাথে 3 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের বেগ, হ্যাঁ, বা n নাম্বার কক্ষপথের ইলেকট্রনের বেগ, প্রথম কক্ষপথের সাথে 5 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের বেগ, যে কোনো কক্ষপথের সাথে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তির এরকম সম্পর্ক বের করতে পারবা। তো তোমার মাথায় এখন অত প্রেশার দিচ্ছি না, তোমাকে প্রথম একটা হালকা জিনিস বুঝাইলাম, এই জিনিসটাই হচ্ছে যে হালকা করে মাথায় রাখো। তোমার বইয়ে আমি বেগের যে এরকম ব্যাপারটা আছে এটা আমি দাগাই দিছি, তারপর শক্তির জন্য যেটা আছে সেটাও হচ্ছে আমি দাগাই দিছি। এবার হচ্ছে যে আমরা এই টপিকের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু কখনো কোথাও আসে নাই বা আসবেও না সামনে, কিন্তু তোমার আসলে জানা দরকার। আচ্ছা, এবার আমরা সমস্যা দেখব তোমার বইয়ের 2.7। 2.6 একটা সমস্যা আছে, ওটা জাস্ট সূত্র বসাই দিয়ে করবো। 2.7 নাম্বার সমস্যাটা আমি উদাহরণের হচ্ছে তোমাকে দেখাই দিচ্ছি এটা তুমি কীভাবে সলভ করবা। বলছে কি যে হাইড্রোজেন পরমাণু, অবশ্যই হাইড্রোজেন পরমাণু তুমি নিলে 3 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, আচ্ছা হলো 3 নাম্বার, অর্থাৎ n এর মান 3। আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত? তো কী হয়েছে যে এটা ধরো যে তোমার হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন আছে যে হচ্ছে যা ঘুরতেছে সবসময়, হ্যাঁ। তো সেই 3 নম্বর কক্ষপথে ঘোরা ইলেকট্রনের বেগ কত এটা তোমার কাছে জানতে চাইছে, হ্যাঁ। তো আমরা কি জানি, আমরা কি জানি আবর্তনশীল ইলেকট্রনের বেগ কতটুকু বলো তো? সূত্র পড়ে আসলাম না যে n-তম কক্ষপথের বেগ, তো সেই সূত্র পড়ছিলাম যে হচ্ছে কি বলো, যে vn ইজ ইকুয়াল টু টোয়াইস বাই ই স্কোয়ার বাই এইচ গুণন জেড বাই এন, এটা পড়ছি। আচ্ছা, তাহলে আমার কয় নাম্বার কক্ষপথে বেগ বের করতে বলছে? 3 নাম্বার কক্ষপথে, অর্থাৎ v3, এন এর মান কত? 3, 3 নাম্বার কক্ষপথে। আচ্ছা, এখন আমি মানগুলো বসাবো। 2 পাই এর মান কত জানি, যে 3.1416 গুণন, তারপর হচ্ছে যে ই এর মান কত জানি, ই এর আমি দুইটা মান পড়ছি। একটা হচ্ছে আমার কি সিজিএস পদ্ধতিতে ই এর মান জানি, সেটা হচ্ছে কত, সরি এমকেএস পদ্ধতিতে জানি, সেটা হচ্ছে কত, এমকেএস পদ্ধতিতে ই এর মান হচ্ছে -1.6 গুণন 10⁻19 গুণন। তো আমি ওই এমকেএস পদ্ধতিতে বসাবো না, এই সূত্রটা যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে তাহলে আমাকে ই এর মানটা অবশ্যই কিসে বসাইতে হবে? সিজিএস পদ্ধতিতে বসাইতে হবে। সিজিএস পদ্ধতিতে ই এর মান হচ্ছে তোমার 4.8 গুণন 10⁻10 ESU, 4.8 গুণন 10⁻10। তো তোমাকে এই মানটাই বসাইতে হবে, ওই 1.9 গুণন 10⁻19 ওটা তুমি বসাইতে পারবে না, বসালে তারপরে স্কোয়ার দিলে। আর এইসের মান তুমি কি বসাবা? এইসের মান যেটা হচ্ছে তোমার কি আর্ক সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেই মানটা বসাইতে হবে। তাহলে এইসের মান হচ্ছে 6.626 গুণন 10⁻27, এই এককটা তোমাকে V3 এর মান বসাইতে হবে আর্ক সেকেন্ডে, বসালে। আচ্ছা, ইন্টু এখন জেড এর মান কত বসাবা? যেহেতু হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1, ঠিক আছে। যদি হিলিয়াম হইতো তাহলে পারমাণবিক সংখ্যা হতো 2। এবং কয় নাম্বার কক্ষপথের কথা বলছে? 3 নাম্বার কক্ষপথ, যে 3 নাম্বার তৃতীয় কক্ষপথের কথা বলছে, তার মানে এখানে কত আসবে? 3। তো এই সবগুলো যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার উত্তর আসবে 7.2789 গুণন 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে, এত সেন্টিমিটার। তো এর সিরিয়াস পদ্ধতিতে তুমি এটার উত্তর পাইলা। তুমি যদি চাও যে এই উত্তরটাকে তুমি হচ্ছে এমকেএস পদ্ধতিতে কনভার্ট করবে, তাহলে 100 দিয়ে ভাগ করলেই কিন্তু তোমার মিটারে হয়ে যাবে, কারণ আমি জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে এই সম্পূর্ণ উত্তরটাকে তুমি যদি 100 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি মিটার পার সেকেন্ড পাই গেলা। ওকে, আশা করি ম্যাথ বুঝতে পারছো। এবার তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। সমস্যা হচ্ছে এটা তোমার 2.8। আচ্ছা, আমাদের এবারকার ম্যাথ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ। এই অবধি দেখো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরবে, অর্থাৎ ইলেকট্রনটা ধরো এবার প্রথম কক্ষপথে আছে, ঠিক আছে, যে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তো এইখানে তোমার বেগ v1, তো v1 কত এটা তোমাকে কী করতে হবে? বের করে নিতে হবে, প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ।
আলোর গতিবেগের কত গুণ এত গুণ, এই পরের হিসেবটা পরে। আগে আমি প্রথম কক্ষপথের বেগটা তো বের করি। সেই বেগটা আমি কী দিয়ে বের করতে পারবো বলো তো? যে ভি এর সূত্রটা দিয়ে, V1 এর সূত্রটা দিয়ে উপরে আমি সব কিছু মান টান বসাই দেবো আগের সূত্র অনুযায়ী। যে 2 গুণন হচ্ছে যে পাই গুণন হচ্ছে কত E²/h, এই মানগুলো সব সুন্দর করে বসাবো গুণন। এবার জেটের জায়গায় কত বসবে বলো? জেটের জায়গায় হচ্ছে যে তোমার বসবে 1, যেহেতু হাইড্রোজেন পরমাণু। এনের জায়গায় কত বসবে? 1, যেহেতু প্রথম কক্ষপথ, তাহলে 1/1। তাহলে এই সবগুলো মান টান বসাই দিয়ে আমার তুমি বসাই নিবা, হ্যাঁ বসাই নিবা। তো এই মানগুলো বসাইলে আমি হচ্ছে যে এখানে V1 এর মান পাবো প্রায় 2.1837 গুণন 10⁸ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1, এটা পাবো প্রথম কক্ষপথের বেগ। এখন আমাকে কি বলছে যে এটা আমি পাইলাম প্রথম কক্ষপথের গতিবেগ। আলোর গতিবেগের প্রায় 0.73 গুণন 10 ইনভার্স এত গুণ, মানে এই বেগটা যে আলোর গতিবেগের এত গুণ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো কত গুণ হবে কি না এটা আমি কীভাবে বের করতে পারবো? যে আলোর বেগকে যদি আমি এই বেগ দ্বারা ভাগ করি তাহলে যে বুঝতে পারবো যে কত গুণ। তাহলে কি লিখবো আমরা কি জানি? তাহলে তুমি কি লিখবা যে কিভাবে প্রমাণটা করবা? কি বললো বলো? এটার ওই রকম কোনো তো প্রমাণ, গুরুত্বপূর্ণ প্রমাণ না। লেখো যে নির্ণেয় মান। কী মান? কী করতে হবে? কত গুণ সেটা প্রমাণ করতে হবে, তাই তো? তো কী করবো আমি? আলোর বেগ উপরে লিখলাম, আলোর বেগ, নিচে হচ্ছে যে V1, এই যে প্রথম কক্ষপথে যে বেগটা পেলাম সেটা। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে যদি 0.73 গুণন আসে তাহলে হ্যাঁ আমার প্রশ্ন ঠিক আছে। তো আলোর বেগ আমি যদি এখন বসাই যে 3.8 গুণন 10⁻10, ঠিক আছে, 10⁻10 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। তো তুমি সচরাচর এই মানটা দেখে আসো না। আমরা সচরাচর আলোর কোন মানটা মুখস্থ রাখি? যে মিটারে, যে 3.8 গুণন 10⁸8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো যেহেতু আমি এই বেগটাকেও হচ্ছে কি সেন্টিমিটারেই পাইছি, এখানে আলোর বেগটাকেও সেন্টিমিটারে বসাইলাম, ঠিক আছে। আর প্রথম কক্ষপথের বেগ তো তুমি জানো যে 2.1837 গুণন 10⁸8 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। এখন এটা দিয়ে যে ভাগ করো তাহলে কত গুণ আসবে? এক্স্যাক্ট আসবে 0.73 গুণন 10 ইনভার্স 2 গুণ, ঠিক আছে। তার মানে এইটাই তোমার দেখাইতে বলছে যে প্রথম কক্ষপথের যে বেগটা হবে সেটা হচ্ছে আলোর বেগের কত গুণ? 0.73 গুণ। আমরা সুন্দর করে প্রমাণ করে ফেললাম। আচ্ছা, এটা তোমার বইয়ের সমস্যা হচ্ছে উদাহরণ 2.9। কী বলছে সমস্যাটাতে? যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের বেগ, ধরো কী হয়েছে যে এটা তোমার হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। তো এটা ধরো কোন একটা কক্ষপথ, আমি জানি না এটা কয় নম্বর কক্ষপথ, ধরো যে এর ভিতরে আরও অনেক কক্ষপথ আছে। তো এই কক্ষপথে যে ইলেকট্রনটার বেগ ভি, ঠিক আছে, বেগ ভি, সেটা হচ্ছে কত? যে আলোর বেগের 1/275 অংশ। তার মানে এই বেগ ভিটা তোমাকে সরাসরি দেওয়া নাই, কিন্তু একটু ইনডিরেক্টলি দেওয়া আছে। যে বেগটা হচ্ছে কি, যে আলোর বেগের অংশ, আলোর বেগের 1/275 অংশ। তার মানে আলোর বেগের সাথে যদি তুমি 275 ভাগ করো তাহলে কিন্তু এই কক্ষপথের কি ইলেকট্রনটার বেগ পাওয়া যাবে। ওকে, হয়ে থাকে। তবে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করতেছে, তার মানে তাহলে তোমাকে বের করতে বলছে যে ইলেকট্রনটা কোন কক্ষপথে, মানে এটা কয় নাম্বার কক্ষপথ সেটা তোমার কাছে জানতে চাইছে। এখন তো তুমি আগে বেগটা বের করে নাও। কী বের করে নেবে? বেগ, যে এনতম কক্ষপথে বেগ কত? ভিএন। ভিএন সমান কত? যে আলোর বেগের 1/275 অংশ। এখন আলোর বেগ তুমি কতটুকু জানো? সেন্টিমিটারে, যেহেতু এই সূত্রগুলো সব সিজিএস পদ্ধতিতে, তাহলে সেন্টিমিটারে আলোর বেগটা বসাইতে হবে। তাহলে কত হয়েছে? 3.8 গুণন 10⁻10 গুণন 1/275। তো এইটা ধরো তুমি পাই গেলা প্রায় 1.091
গুণন 10⁸ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। দেখছো তাহলে এই কক্ষপথের বেগটা কত, যে 1 এই এনতম কক্ষপথে তোমার আলোর বেগ হচ্ছে 1.091 10⁸ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 গেল। আচ্ছা, দেন নেক্সট কনসেপ্ট হচ্ছে কি, ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে। এখন আমি এটা কীভাবে বের করবো, আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি না, আমরা জানি কি যে Vn ইজ ইকুয়াল টু কত জানি, টুয়াইস পাই ই স্কোয়ার বাই হচ্ছে কত, টুয়াইস স্কোয়ার বাই ই স্কোয়ার বাই এইচ ইন্টু জেড বাই এন। এটা কিন্তু আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো এখানকার মধ্যে দেখো তুমি সব কিছুই জানো, Vn কত এটাও কিন্তু তুমি তোমার উদ্দীপক থেকে সুন্দর করে তুমি বের করে নিছো। এইচ এর মান এটা তোমার মুখস্থ, ই এর মান মুখস্থ, পাই এর মান মুখস্থ, জেড এর মান কত হবে 1, যেহেতু হচ্ছে কি তোমার এটা হাইড্রোজেন পরমাণু। তো এই জিনিসগুলো তুমি সাইডে এরকম একটা টান দিয়ে এখানে দিয়ে লিখবা। হ্যাঁ, আমি লিখতেছি না, এখানে দিয়ে তুমি যে যে তথ্যগুলো জানো মুখস্থ আছে বা যাই আছে, ই এর মান মুখস্থ, এইচ এর মান মুখস্থ, পাই এর মান মুখস্থ, এই মুখস্থ মানগুলো লিখবা। Vn এর মানটা তো তুমি পাইছো আগে থেকে, জেড এর মান 1 লিখবা, লিখে তা তোমাকে কী বার করতে হবে, এন বের করতে হবে, তাই তো। তাহলে তুমি এখন লিখতে পারো যে এটাকে অল্টারনেট করে দাও, এটা কি এন গুণ অবস্থায় আছে, Vn গুণ অবস্থায় আছে, এটাকে নিচে দিয়ে দাও, এন এর মান তোমাকে বের করতে হবে, এনকে তুমি উপরে নিয়ে নাও, তাহলে হয়ে গেল। তারপরে তুমি এখন লিখতে পারো এরকম করে যে এন উপরে চলে গেল, এন তুমি বের করবা, আর বাকি সবগুলো মান হচ্ছে তুমি বসায় দাও, যে 2 পাই ই স্কোয়ার, জেড তো গুণ আছে, নিচে আছে এইচ, আর Vnটা এবার নিচে চলে আসলো। এখন তুমি মানগুলো সব বসাও, মানগুলো কি জানো না, মানগুলো সব মুখস্থ জানো, অবশ্যই জানো। 2 গুণন পাই এর মান হচ্ছে কত, 3.1416 গুণন ই এর মান কত, যে 4.8 গুণন 10 ইনভার্স 10 স্কোয়ার, জেড এর মান কত 1, এইচ এর মান কত 6.626 গুণন 10 ইনভার্স 27, 10 ইনভার্স 27। আর Vn এর মান তো তুমি ওই যে বের করলে যে 1.91 গুণন 10⁸, এই সবগুলো মান তুমি মনে করে বসাই দিলে কি উত্তর, আই থিঙ্ক যা আসবে তাই হচ্ছে তোমার উত্তর আসবে প্রায় আসবে 2.00। ঠিক আছে, একটু 19-20 আসতে পারে এদিক সেদিক, তো আসলে ওইটা হচ্ছে কত ধরবা, 2 ধরে নেবা। তাহলে কোন কক্ষপথে আবেদন করতেছে ইলেকট্রনটা, এই যে এটা যে তুমি দেখতেছো এটা হচ্ছে কয় নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, তার মানে তার সামনে আরও একটা কক্ষপথ আছে। তো এইভাবে আছে যে আমি যে কোনো কিছু বের করে ফেলতে পারি। আচ্ছা, আমি আবার বলতেছি যে আমি আজকের ক্লাসে আমরা যে ম্যাথগুলো শিখতেছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, মানে আজকের পুরো লেকচারটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরেও আমাদের অ্যাজ এ কেমিস্ট্রি শেখার ক্ষেত্রে অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। ঠিক আছে, আরেকটা সমস্যা আছে 2.10, এটা তো অতটা গুরুত্বপূর্ণ সমস্যা না, কিন্তু তারপরে হচ্ছে যে ম্যাথ এগুলো করলে তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, ম্যাথ তুমি আরও ভালো সলভ করতে পারবা। ওকে, ম্যাথটা দেখো 2.10 কি বলছে, প্রথম বোর কক্ষপথের শক্তি, আচ্ছা এখানে কিন্তু এই ম্যাথটাতে একটা জিনিস বলে দেয়নি যে কোন পরমাণুর ক্ষেত্রে আমি এটা করতেছি, দেয়নি। যদি কোনো পরমাণু না দেওয়া থাকে, প্রথম বোর কক্ষপথ যখনই বলছে ধরে নিবা যে এটা হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু ধরা যায় কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এটা আগেও কেন্দ্র ছিল। আচ্ছা কেন্দ্র, কেন্দ্র, এটা হচ্ছে প্রথম কক্ষপথ ধরো, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ হাইড্রোজেন পরমাণুর। আচ্ছা, এটা দেখে কখনোই কনফিউজ হইও না যে আমি একটা পরমাণুর এতগুলো কক্ষপথ কীভাবে লিখতেছি, একটা পরমাণুর কক্ষপথ কিন্তু অসংখ্য হয়, তো আমরা লেখার সময় অতগুলো লিখি না কেন, ইলেকট্রন যে কটা কক্ষপথে আছে আমরা সেই কটাই কিন্তু কাউন্ট করি। হ্যাঁ, তো কি বলছে যে প্রথম বোর কক্ষপথ, প্রথম কক্ষপথ মানে এইটা, ঠিক আছে, এটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি, কক্ষপথের শক্তি মানে ওই কক্ষপথটার শক্তিও যা, ওই কক্ষপথে যদি কোনো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের শক্তি কিন্তু তা, একই ব্যাপার, আলাদা কিছু না। দেওয়া আছে তোমার এটা, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে এটা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ 3 নম্বর কক্ষপথটার শক্তি হচ্ছে কত,
অর্থাৎ তোমাকে প্রথম কক্ষপথের শক্তি মানে কি E1 দেওয়া আছে, ঠিক আছে, E1 দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে যে E3 ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। ওই যে আমরা ব্যাসার্ধের সম্পর্ক দেখে আসলাম না একটু আগে একটা কনসেপ্টে, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের কত 9 গুণ দেখে আসলাম না। তো এখানেও ব্যাপারটা ওই রকম করেই তোমাকে বের করতে হবে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে তোমার 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক কীরকম, সেই সম্পর্কটা জানলেই তুমি হচ্ছে যে কী করতে পারবা, প্রথম কক্ষপথের শক্তি জানলে তৃতীয় কক্ষপথের শক্তি কী তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমি সম্পর্কটা তোমাকে বের করা দেখাই। তো কী হয়েছে যে আমি কিন্তু পড়ে আসছি কত, যে EN ইজ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস, এই যে সূত্র পড়ে আসলাম, মাইনাস এই যে এই সূত্রটা কিন্তু দেখে আসছি, ঠিক আছে। এখন যে EN ইজ ইকুয়াল টু মাইনাস, সামনের এই যে ব্র্যাকেট অংশ এটুকু ব্র্যাকেট করে রাখছে কেন, কারণ এগুলো সব ধ্রুবক, কারণ এই যে পাই এম এর মান, ই এর মান, এস এর মান এগুলো ধ্রুবক। তো ধ্রুবক সবগুলো ধ্রুবক উঠাই দিলাম, আর জেটের মান আমি এখানে 1 ধরে নেব, ঠিক আছে। 1 ধরে নেব কেন, কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে জেটের মান হচ্ছে কত 1 ধরে নেব, তাহলে ওটার হিসাবে আমার বাদ। তাহলে কতটুকু অংশ থাকতেছে, যে এই যে তুমি যদি এই সম্পূর্ণ জিনিসটা বাদ দাও, অর্থাৎ ধ্রুবক অংশকে উঠায় দাও, তাহলে সমান সমান যে চিহ্নটা আছে এটা আমার সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। সবসময় মনে রাখবা যে ধ্রুবক যখন আমি উঠাই দেবো, সমান সমান চিহ্নটা কী হয়ে যাবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। তার মানে তখন কি হবে, যে EN সমানুপাতিক, ধ্রুবক উঠাই দিয়েছি, সমানুপাতিক কত 1/n²। তার মানে দেখো তো সম্পর্কটা কি, সম্পূর্ণটা হচ্ছে যে শক্তি স্তরের সাথে তোমার কক্ষপথ, এটা হচ্ছে কি শক্তি, কক্ষপথের শক্তি, আর এটা হচ্ছে কি কক্ষপথের নাম্বার। কক্ষপথের নাম্বারের সাথে কয় নাম্বার কক্ষপথ তার সাথে এই শক্তির সম্পর্কটা হচ্ছে যে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এইখান থেকে তুমি এখন সূত্র আকারে লিখতে পারবা, যে তুমি যদি দেখো কিভাবে লিখতে হয় সূত্রটা, যে তুমি যদি ই এর মান এখানে E1 দাও, কি দাও 1 দাও, আর নিচে কি হবে 3 নাম্বার কক্ষপথ যদি দাও তাহলে E3 দাও, ঠিক আছে। E2ও দিতে পারতা, 3 নাম্বার কক্ষপথ তাহলে E3, তাহলে E1 এর সাথে কার সম্পর্ক বের করলাম, E3 এর সমান, তারপর আবার সমান সমান দিবা, দিয়ে এরকম করে টানলা। আচ্ছা দেখো E যখন 1 দিছো, এখানে E যখন N দিছো, N কোথায় চলে গেছে, নিচে চলে গেছে না। যখন তুমি E1 দিছো, N এর মানও কোথায় চলে আসবে, নিচে। তার মানে এখানে হবে 1², ঠিক আছে। এখানে যখনই তুমি হচ্ছে যে E3 নিচে দিছো, N এর মান কোথায় চলে যাবে, N এর মান হচ্ছে উল্টা উল্টি, তাহলে N এর মান হয়ে যাবে উপরে। তার মানে 3² হবে কোথায়, এইখানে, ঠিক আছে। 3² হবে কোথায়, এখানে। কেন এরকম উল্টাপাল্টা করলাম আবার বুঝো, যে এর আগের বার যখন আমি ব্যাসার্ধের সূত্রটা প্রমাণ করতেছিলাম, তখন সূত্র ছিল সমানুপাতিক। এখানে যদি হচ্ছে যে R1 লিখতাম, এখানে হচ্ছে কি তোমার 1 নম্বর কক্ষপথ দিছি, নিচে যদি R2 দিছি, এখানে হচ্ছে কত দিছি, এখানে যদি নিচে যদি 3 দিছি, এখানেও হচ্ছে তোমার কত দিছি, 3 দিছি। তো এবার সম্পর্ক হচ্ছে উল্টা উল্টি, অর্থাৎ আমাকে ই এর মান আমি যেখানে বসাবো, এন এর মান হচ্ছে কি তার উল্টা করে বসাইতে হবে, উল্টা করে বর্গ আকারে বসাইতে হবে। তো যদি E1 এখানে হয়, তাহলে প্রথম কক্ষপথের স্কোয়ার যাবে এইদিকে, যদি E3 এখানে হয়, তাহলে এই 3টা 3 নম্বর কক্ষপথের স্কোয়ার যাবে এখানে, সিম্পল। তাহলে এখন আমার বের করতে হবে আগে E3 বের করতে হবে, তাহলে E3 আমি রাখলাম আর E1কে নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে লিখে উল্টায় দিলাম, যেহেতু এদিকে উল্টায় দিছি, এই সংখ্যাগুলো উল্টায় যাবে, 1 চলে যাবে উপরে, 3 এর যেটা স্কোয়ার ছিল 9 চলে আসলো এখানে, বা এবার হচ্ছে আমি কী করে দিলাম, E3 আমার লাগবে, তাহলে E3 আমি রাখলাম, তাহলে E1 গুণন 1/9, ঠিক আছে। কি হলো, যে আমার E1 এর যে শক্তিটা ছিল, সেই শক্তিটার কত 1/9 ভাগ হয়ে গেল। তাহলে E1 আমি কতটুকু, যে প্রশ্নের মধ্যে পাইছি প্রশ্নের মধ্যে পাইছি কত -13.5815 জুল। তো এটা বসাই দিই, E এর মান হচ্ছে -13.5815 গুণন 1/9। এটা যেটা পাবো, এটা যদি তুমি এখন বসায় দাও, যদি ক্যালকুলেট করো 9 দ্বারা ভাগ করো জিনিসটাকে, তাহলে আসে তোমার -1.500906 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তুমি 3 নম্বর কক্ষপথের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে পাইছো, কিন্তু তোমার কাছে প্রশ্ন বলছে যে কক্ষপথের শক্তি তোমাকে কি আকারে প্রকাশ করতে হবে, জুল এককে প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আকারে আছে, এটাকে জুল আকারে প্রকাশ করতে গেলে আমরা কিন্তু কালকে মানে গত ক্লাসে দেখে আসছিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত 1.6 গুণন 10⁻19 জুল, এটা কিন্তু পড়ে আসছি,
ঠিক আছে? তার মানে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে গেলে কী করতে হবে, জাস্ট ইলেকট্রন ভোল্টের জায়গায় এই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1.6 গুণ 10 ইনভার্স 9 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দাও, -1.50906 গুণন 1.6 গুণন 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে? এখন এখানে তুমি উত্তর যত আসে, কত আসে, -2.4177 গুণন 10 ইনভার্স 19 জুল। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো, বা আমরা সূত্রগুলোকে কীভাবে কাজে লাগাবো এই জিনিস কাজে লাগাচ্ছি, বুঝতে পারছো। ওকে, তাহলে এবার আছে যে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী টপিকে চলে যাবো। আজকে থেকে মোটামুটি আছে তোমার পরমাণুর কক্ষপথ রিলেটেড যে ব্যাপারগুলো ছিল এগুলো শেষ হয়ে গেল। এবার আছে আমরা নেক্সট, অর্থাৎ আমরা রাদারফোর্ড পরমাণু মডেল আলোচনা করছি, বোর পরমাণু মডেল আলোচনা করছি, ওটার যে ম্যাথ ট্যাথগুলো হতে পারে সেগুলো নিয়ে একটু হালকা পাতলা দেখছি। এবার হচ্ছে আরও যে অ্যাডভান্স পরমাণু মডেলগুলো আছে, অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা, অর্থাৎ এই যে কোয়ান্টাম বলবিদ্যা রিলেটেড যে তোমার পরমাণু মডেলগুলো আছে এগুলো নেক্সট আলোচনা করবো।